সিজন 1-এ আপনারা আকাশের শরীরে গুলি লাগার কথা জানতে পেরেছেন। এবার আমরা এরপর কী হয়েছে তা নিয়ে আলোচনা করতে থাকব। আর আপনাদের মধ্যে কেউ যদি সিজন 1 মিস করে থাকেন তাহলে অবশ্যই শুনে নেবেন, কেননা সিজন 1-এর বাকি কাহিনীগুলো আমরা সিজন 2 এর মধ্যে দিয়ে শুরু করব। চলুন তাহলে গল্পে ফিরে যাই। গুলি লাগার পরে সিকিউরিটিগুলো তো অবাক হয়ে যায়, আর সাথে সাথে আকাশের কাছে ছুটে আসে। স্যার, আপনার কিছু হতে দিব না, আমরা এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব। কথাগুলো বলতে থাকে তখন ওখানে একটা হেলিকপ্টার আসে। ওই হেলিকপ্টার আকাশকে উঠে সিকিউরিটিগুলো যেতে থাকে হাসপাতালের দিকে। অন্যদিকে বাকি সিকিউরিটিগুলো ওখানে থাকা রিয়াজের বাকি লোকেদের মেরে ফেলে। এদিকে তানু বলল, এটা কি হলো? আমারও তো সেম প্রশ্ন। তাই এরা, তোর চোখে পানি নেই কেন? আমার চোখে পানি কেন আসবে? আবিরের পর ওদের কাছ থেকে এরাকে একটু দূরে নিয়ে আসে। তুই কি ভুলে গেছিস আকাশ তোর হাজব্যান্ড হয়? তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি, তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছ। সেখানে আমি ওকে হাজব্যান্ড হিসেবে মানব কিভাবে? আকাশের যদি কিছু হয়ে যায় তাহলে তো তোকে বিধবা হতে হবে। দরকার হলে হব। এই কথাটা শুনে আবিরের রাগ হয়, সেজন্য ইরাকে একটা থাপ্পড় মারে, যা তানু আর নেহা দেখে অবাক হয়ে যায়। সেজন্য ওরাও চলে আসে ওখানে। কি হয়েছে এরা? ভাইয়া তোকে থাপ্পড় কেন দিল? ওহ, কিছু না, তোদের জানতে হবে না, চল এখান থেকে। এরা ওর বান্ধবীদের সাথে চলে আসে হোটেলে। এদিকে আবির এখন আকাশকে খুঁজবে কি করে সেটাই বুঝতে পারছে না। সেজন্য ওখানে থাকা সিকিউরিটিকে প্রশ্ন করে, আচ্ছা ওরা আকাশকে নিয়ে কোথায় গেল? সিকিউরিটি আবিরের কথা বুঝতে পারছে না, সেজন্য কোনো জবাবও দিতে পারছে না। সেজন্য আবির বিরক্ত হয়ে চলে আসে হোটেলে। এদিকে ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে, তার সাথে পুরো হসপিটাল সিকিউরিটি দিয়ে ভরা। অন্যদিকে, রিয়াজ ওকে মারতে পেরেছিস? মরবে কি না জানি না, কিন্তু শরীরে গুলি লেগেছে, কিন্তু গুলিটা ঠিক কোথায় লেগেছে সেটাই বুঝতে পারছি না। তাহলে সবটা দেখে তারপর আসতেই, ততক্ষণ তো সিকিউরিটি আমাকেও মেরে ফেলত। ওখানে এত তাড়াতাড়ি সিকিউরিটি পৌঁছালো কি করে সেটা আমি কি করে বলবো। তবে আমাদের কোনো লোককে জীবিত রাখবে না, সেটা আমি বুঝতে পারছি। কি বলিস? তাহলে তো আমাদের আরো বিপদ সামনে, সাবধানে থাকতে হবে। আকাশ যদি জানতে পারে এই হামলার পেছনে আমরা আছি, তাহলে আমাকে আর তোমাকে তো সোজা উপরে পাঠিয়ে দিবে। তুই বরং কয়েকটা দিন অন্য দেশে ঘুরে আয়। আমি আমার সব লোকেদের বলি কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার জন্য। সেটাই করাবো। এরপর রিয়াজ ওই দেশে থেকে অন্য দেশে পালিয়ে যায়। এদিকে হোটেলে ওরা 4 জন বসে আছে, কারো মাথায় তো কিছুই ঢুকছে না। পার্কে ঘটে যাওয়া কাহিনী নিয়ে তা নিয়ে ওরা আলোচনা করতে থাকে। অন্যদিকে ডক্টর আকাশের গুলি বের করে ওকে কেবিনে নিয়ে যায়। সিকিউরিটিগুলো কেবিনের বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। একদিন পরে আকাশের জ্ঞান ফিরে, সেজন্য সিকিউরিটিগুলোর কাছে যায়। এখন কেমন লাগছে স্যার? এখন তো ভালো লাগছে। তা আমার সাথে যারা ছিল তারা কোথায়? 3টা মেয়ে ছিল, ওনারা তো গাড়ি নিয়ে চলে গেছে। আর একজন ছেলে ছিল, উনি মনে হয় আপনার ব্যাপারে কিছু জানতে চেয়েছিল, কিন্তু আমার ভাষা বুঝতে পারিনি বলে কিছু বলতে পারিনি। আচ্ছা, ভালো করেছ। তা আমি এখান থেকে কবে যেতে পারবো? তা নিয়ে কথা কি বলেছ? এই তো 2 দিন পরে। আমার এই অবস্থার কথা বাইরের কেউ যেন না জানে। ঠিক আছে স্যার, তাই হবে। 2 দিন পরে আকাশ হসপিটাল থেকে চলে আসে হোটেলে। এসে দেখে আবির বসে আছে, কিন্তু তানু, নিহা আর ওরা কেউ নেই। আবির তো আকাশকে দেখে জড়িয়ে ধরতে যাবে, কিন্তু হাতে ব্যান্ডেজ দেখে আর জড়িয়ে ধরতে পারেনি। এতদিন হয়ে গেল আমাকে দেখতে তো গেলি না, ভালো কথা, কিন্তু ঘুরতে তো যেতে পারতে ওদের সাথে। তোর কি মাথা খারাপ? একে তো তোর এই অবস্থা, তার উপরে তোর কোনো খোঁজ যে নিব তাও পাচ্ছি না। কোন হসপিটালে কি অবস্থায় আছিস তাও তো জানি না। সেটা আমি জানি, তা ওদের সাথে ঘুরতে তো পারতি। আমি ঘুরতে যাব আর তুই এসে যদি আমাকে না পাস, তখন তোর মনের অবস্থা কি হবে তা আমি জানি। আমার যদি ফিরতে আরো লেট হতো কয়েকদিন, সমস্যা কি, ততদিন থাকতাম। তা তুই যখন এসেছিস, চল আমরা ঘুরে আসি কোথাও থেকে। ঠিক আছে, চল তাহলে। কিন্তু এরকম অবস্থায় তুই ঘুরবি কি করে? তাছাড়া আমাকে এটা বল, তোর উপর হামলাটা করলো কে? আর তোকে বাঁচানোর জন্য সিকিউরিটি আসলো কোথা থেকে? এত জলদি তোকে জানতে হবে না, সবকিছু আস্তে আস্তে জানতে পারবি। আমার তো কয়েকদিন পরে চলে যাব, তখন আর জানবো কি করে? আমরা এখানে আপাতত 1 মাস থাকবো। তাহলে ব্যবসা দেখবে কে? তোর বাবা তো আছে, এত বছর ধরে উনি তো সব দেখে রেখেছে। সেজন্য 1 মাস রাখলে আহামরি কোনো লস হবে না। তা এতগুলো দিন যদি হোটেলে থাকি, তাহলে বিল কথা ভেবে দেখেছিস? তোকে বিল দিতে কে বলেছে?
আমরা এখানে যতদিন আছি কোনো বিল দিতে হবে না। কেন বলতো? সব প্রশ্নের উত্তর এখন জানতে হবে না, আস্তে আস্তে সবটা জানতে পারবি। এখন চল তাহলে। ওরা 3 জন রেস্টুরেন্টে গেছে খাওয়ার জন্য, চল আমরা ওখানে যাই তাহলে। এরপর ওরাও রওনা দেয়। তারপর ওদের সাথে খেতে বসে। খেতে বসার সময় মোটামুটি সবাই টুকটাক জিজ্ঞাসা করতে থাকে আকাশের ব্যাপারে। কথা শেষ হতেই ওদের খাওয়া শেষ হয়। কিছুক্ষণ পর ওরা বিল দিয়ে চলে আসে বাইরে। তখনই, আচ্ছা আমরা একটু শপিংয়ে যাব, 2 দিন পরে তো চলে যাব, তাহলে চল ইরা আমরা যাই তাহলে। আমরা মোটামুটি 1 মাস এখানে থাকবো। কিন্তু ভাইয়া আমরা তো এতদিন থাকতে পারবো না। তাহলে তোমরা চলে যাও, আমি ইরা আর আকাশ থেকে যাব। তোমরা চলে যেও, আমি থেকে কি করব? তুই দেশে ফিরে কি করবি? কোম্পানির দায়িত্ব কে নিবে? তাছাড়া আকাশকেও তো যেতে হবে, এতদিন ছুটি তো ওকে দিব না আমি। তুই দেশে ফিরবে 1 মাস পর, ততদিন আমরা 3 জন এখানে থাকবো, আর তানু আর নেহা চলে যাবে, তখন ওরা যাক। কিন্তু ভাইয়া, কোনো কিন্তু নয়, যা বলেছি তাই হবে। ঠিক আছে, আমরা এখন চলে যাব। তখন কিছু শপিং আমরা করিনি। ঠিক আছে চলো। তা আকাশ, শপিং মল ভালো হবে কোনটা? তাহলে তোমরা গাড়িতে ওঠো, আজকে শপিং আমার তরফ থেকে করাবো। তোমার মতো ফকিন্নি কিনা শপিং করাবে? তুমি বুঝতেছো কি বলতেছো? শপিংয়ে কত $1000 খরচ হতে পারে তার কি কোনো আইডিয়া আছে তোমার কাছে? চিন্তা করছো কেন? ডলার তো আমি দিব। এরা ডলার তো উনি দিবে, তাহলে তোকে এত চিন্তা করতে হবে না। চিন্তা করবো না মানে? ডলার তো সে আমার ভাইয়ের কাছ থেকে নিয়েই করবে। সত্যি কি এরকমটা হবে? বললাম তো, যত খরচ হবে আমি দিব। তোমার মতো ফকির যখন শপিং করবে তখন আমি আর বাকি থাকবো কেন? আমি একসাথে করে নিব। তা 3 জনকে শপিং করাতে পারবে তো? সামান্য 3 জন তোমরা, এর চেয়ে বেশি হলে আমার এতটুকু সমস্যা হবে না। ঠিক আছে চলেন তাহলে। এরপর ওরা একটা বড় শপিং মলে আসে। এরপর ইরা, নিহা আর তানু ওরা যুক্তি করে শপিং করতে থাকে। শপিং মল ওরা নিজেদের ইচ্ছে মতো কিনতে থাকে। এরপর যখন কাউন্টারে আসে, নিহা বলল, দেখুন যা যা কিনেছি সবই যেন নিতে পারি, আবার দেখিয়েন ডলার কম হতে আবার ফিরে দিতে যেন না হয়। আকাশ বলল, তেমনটা হবে না। এদিকে ওদের পোশাকগুলো বিল তৈরি করতে থাকে। এদিকে আবির আকাশকে বারবার খোঁচাতে থাকে, কিন্তু তাতেও আকাশ কোনো কিছু নিয়ে রিয়াক্ট করল না। একটু পরে দোকানদার বিল জানায়। তা শুনে ওরা সবাই হা হয়ে যায়। নিন, এবার বিল পরিশোধ করুন। এত $1000 কি পারবে? যদি না পারে তাহলে শুধু শুধু এখানে নিয়ে আসার মানে কি? ওইদিকে বাকিরা মুখের দিকে তাকিয়ে আছে। ওদের সামনে আকাশ ওর মানিব্যাগে হাত দেয়, কিছু একটা খুঁজতে থাকে। খুঁজে পাওয়া যায় একটা গোল্ডেন কালারের কার্ড বের করে ওদের কাছে দেয়। কার্ড দেখে বাকিরা তো অবাক হয়। ভেবেছিল এই গরিব ছেলেটির কিছু নেই, তাই না? কিন্তু গরিব ছেলেটার যা যা আছে তা আপনাদের সবার সম্পদ হিসেব করলেও আমার এই সামান্য সমতুল্য হবে না। কথাটা শুনে ওরা একটু অবাক হলো। এদিকে কাউন্টারে বিল দেওয়া হয়ে গেছে। ওরা যে যার মতো করে গাড়িতে বসেছে। আচ্ছা, এখানে কত ডলার শপিং হয়েছে? আকাশ বলে, বেশি না, $10,000। এরা বলল, এত ডলার পেলে কোথা থেকে? তা যেন আপনাদের কাজ কি? তারপর আপনি এতগুলো ডলার নিয়ে আমাদের শপিং করে দিলেন। সে ডলার আসলে কি করে তা কি জানতে পারবো? আকাশ বলল, জানাতে কোনো প্রয়োজন নেই। এদিকে ওদের নিয়ে হোটেলে আসে। ওরা যে যার রুমে চলে যায়। এরা তো বের হবে রুম থেকে, তখন আকাশ ওকে জিজ্ঞাসা করতেই এরা বলল, তোকে কি কৈফিয়ত দিতে হবে? আমি কি করব না করব, কোথায় যাব না যাব এসব নিয়ে? দেখো, তুমি আমাকে স্বামী হিসেবে না মানতেই পারো, কিন্তু তুমি কোথায় যাবে না যাবে সেজন্য আমি জিজ্ঞাসা করতেই পারি, তা বলার প্রয়োজন মনে করি না আমি। তবে কোনো বিপদ হলে তখন কি করবে তা নিয়ে তোকে ভাবতে হবে না। এদিকে এরা বের হয়ে তানুর রুমে আসে। এরপর ওদের সাথে কথা বলতে থাকে। দোস্ত, তুই যদি এখানে থাকিস তাহলে ওকে একা একা জব্দ করবি কি করে? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু কি করবো আমি একা একা? তার চেয়ে বরং আমরা আরো কিছুদিন এখানে থাকি, একেবারে ওকে আরো নাকানি চুবানি খাইয়ে তারপর আমরা না হয় যাবো এখান থেকে। কি বলিস দোস্ত? একটা কাজ করলে হয় না? কি কাজ? আমরা রবি রনিকে এখানে আসতে বলি, তাহলে অনেক ভালোভাবে ওকে আরো ঝামেলায় জড়াতে পারবো। আইডিয়াটা তো মন্দ না। তাহলে ওদের আসতে বলি এখানে। তার বলতে এখন ওদের আসতে বল। এদিকে ওরা তো আড্ডা দিতে থাকে, অন্যদিকে আকাশ একা একা বসে আছে আর আগের দিনগুলো ভাবতে থাকে। এখন হয়তো ভাবছেন আগের দিন বলতে কোন দিনগুলোর কথা বলছে। তাহলে আপনাদের একটু অতীতে আসতে হবে কিছুক্ষণের জন্য। অতীত, আকাশ একবার দুবাইতে এসেছিল। তখন আকাশের চারপাশে ছিল সিকিউরিটি দিয়ে ভরা।
এয়ারপোর্ট থেকে বের হয়ে 7 থেকে 8টা গাড়ি নিয়ে যেতে থাকে হোটেলের দিকে। তখনই আচমকা একটা গাড়ির সাথে ওদের গাড়ির একটু টাচ হয়, আর এতেই গাড়িগুলো এক এক করে থেমে যায়। কি হয়েছে? গাড়ি এভাবে রাস্তায় কেন থামলো? স্যার, আমি নেমে ব্যাপারটা দেখে আসছি, আপনি গাড়িতে থাকুন। সিকিউরিটি গাড়ি থেকে নেমে ওই গাড়িটার দিকে আসে। তখন ওই গাড়ি থেকে একটা মেয়ে বের হয়। আপনি কি চোখে দেখে গাড়ি চালাতে পারেন না? তোর সাহস কি করে হয় আমার সাথে এভাবে কথা বলার? সাহস তো কিছু দেখিনি। এরা বলল, সামান্য সিকিউরিটি এইভাবে কথা বলার সাহস তুই পেলি কোথা থেকে? সিকিউরিটি বলল, গাড়িতে যিনি বসে আছেন তার কাছ থেকে। এরপর থেকে যেন আপনাকে আমাদের চারপাশে না দেখি, কথাটা মনে রাখবেন। এরপর সিকিউরিটি চলে আসে গাড়িতে। এদিকে এরা তো রেগে ফেটে একাকার, কেননা সামান্য একটা সিকিউরিটি এরাকে এভাবে অপমান করবে তা তো এরা মেনে নিতে পারে না। সেজন্য এরা ওদের পেছন পেছন গাড়ি নিয়ে আসতে থাকে। এদিকে আকাশ সিকিউরিটিকে কিছু প্রশ্ন করতে থাকে, আর সিকিউরিটি সে সব প্রশ্নের উত্তর দিতে থাকে। মেয়েটা তো তাহলে অনেক ডেঞ্জারাস, কি বলো? তার বলতে, একটা কাজ করো, আমি তো এখানে 7 দিন আছি, ওই মেয়েটার পুরো ডিটেলস তুমি আমার কাছে দিবা। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। মেয়েটার গাড়ির নাম্বার আছে, ওই নাম্বার দিয়ে তথ্য পেয়ে যাবো খুব সহজেই। তাহলে সেটাই করো। এদিকে এরা হোটেলটা দেখে গেল, কিন্তু আকাশের চেহারা দেখা ওর হলো না। এদিকে পরের দিন আকাশ ওর মিটিং নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য ইরার কথা প্রায় ভুলেই গিয়েছে। পরের দিন আবিরের সাথে আকাশের দেখা হয় একটা মিটিংয়ে। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এটা হচ্ছে আমার প্রজেক্ট, যেটা একটু দেখে দিতেন। এটা রেখে যাও, পরে আমি তোমাকে জানিয়ে দিব। তোমার অ্যাড্রেস এখানে দিয়ে যাও। অফিসের নাকি বাসার, যে কোনো একটা দিলেই হবে। এদিকে আবির তো ভুল করে ওর বাড়ির অ্যাড্রেস যে কার্ডে লেখা ছিল তা দিয়ে চলে যায়। এদিকে পরের দিন, স্যার ঠিকানা নিয়ে এসেছি, কই দেখি। এরপর সিকিউরিটি ঠিকানা দেয়। তখন আকাশ অবাক হয়, কেননা আবিরকে যে ঠিকানা দিয়েছিল তা এই ঠিকানার সাথে পুরোপুরি মিলে যায়। তাহলে এই ব্যাপার। আচ্ছা, এই মেয়েটা আবিরের বউ নয় তো? তা হওয়া সম্ভব নেই। এই কথা বলছো কি করে? আবির লোকটাকে ফাইল দিয়েছিল, সেখানে তো লেখা আছে উনি বিয়ে করেনি। আর এই মেয়েটার অ্যাড্রেস যে লেখা আছে সেখানেও লেখা আছে সে বিয়ে করেনি। যাক, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, একটা কাজ করো, ফাইলটা আমার কাছে দাও, আমি নিজে এসে দিয়ে যাব। সিকিউরিটি বলল, তা কি করে সম্ভব? আমরা এতজন আছি, আমরা থাকতে আপনি। কিছুই হবে না, তাছাড়া আমি একদম সাধারণভাবে যাব ওখানে। কিন্তু স্যার, আপনার সিকিউরিটি, আপনাকে তো আমরা এইভাবে বিপদের মুখে ফেলে দিতে পারি না। তা নিয়ে আপনারা ভাবতে হবে না। তাছাড়া আমি ছদ্মবেশ ধারণ করে যাব, তাহলে বিপদ আসবে কি করে? কেন স্যার, রাজীব আর ওনার ছেলে রিয়াজ, ওনারা তো সবসময় আপনার ক্ষতি করার জন্য লেগেই থাকে সবসময়। আমি যে এই দেশে এসেছি তা তো ওরা কেউ জানার কথা না, বলা তো যায় না কখন কি হয়ে যায়। জানি আমাকে নিয়ে তোমাদের চিন্তা, কিন্তু এতটাও চিন্তা করতে হবে না। তাছাড়া একটা কথা, আমি যে যাব তা যেন কেউ না জানে। তাছাড়া তোমরা বাড়ির বাইরে দরকার হলে অপেক্ষা করবে আমার জন্য। জি স্যার, এটা একদম ভালো কথা বলেছেন। এদিকে আবির যখন বাসা থেকে বের হয়ে যায় তখন আকাশ ছদ্মবেশ ধরে ইরাদের বাড়িতে আসে। আসলে আকাশ পোশাক পরেছে একদম সাদা সিধা, আর মুখে আলগা কিছু চুল লাগিয়েছে, যেন ওর আসল চেহারা কেউ দেখতে না পায়। সেজন্য সকালে বের হয় ওদের বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে উঠে পড়ে, আর ওর পেছনে 5 থেকে 6টা গাড়ি চলতে থাকে। ইরাদের বাড়ির কাছে এসে থামে গাড়িগুলো। স্যার, চলে এসেছি, তোমরা তাহলে অপেক্ষা কর, আমি তাহলে ভেতরে যাই। এরপর আকাশ ভেতরে আসে। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়, সেজন্য ভেতরে ঢুকে বাড়িটা দেখতে থাকে। কিছুক্ষণ পর ইরা, এই যে কে আপনি এভাবে হুট করে ঘরের ভিতরে কি দেখছেন উকি দিয়ে? কই কিছু না তো, আমি তো বাড়িতে কে কে আছে তা দেখতে চাইছিলাম। কেন কেন কেন, আপনাকে ঘটক নাকি? আমাকে দেখে কি ঘটক মনে হয়? তেমনই তো মনে হয়, শুধু একটা ছাতা হাতে হলেই হলো, তার উপরে বাইরে যে রোদ। কি বলেন, বাইরে তো বৃষ্টি হচ্ছে। আপনাকে কে বলল? ছাদে চলুন, তাহলে দেখতে পারবেন। আমাকে দেখে কি আপনার বলদ মনে হচ্ছে? আমি আপনার মতো একটা অপরিচিত লোকের সাথে ছাদে যাব, তা ভাবলেন কি করে? আরে রাগেন কেন, আমি তো এমনিতে ফান করলাম। যে যাই করুন, আমার বাড়িতে কি সেটা আগে বলেন। এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? যে কাজে এসেছেন তা বলেন। এ নিন ফাইল। কিসের ফাইল এটা? খুলে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটার পর পার্সেল খুলে দেখে একটা ফুল আর একটা কাগজ। তা দেখে কিছুটা অবাক হয়। এগুলো কি? ফুল আর চিঠি? সেটা তো আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে কেন? আর আগে আপনার পরিচয় কি সেটা আগে আমাকে বলেন। আমি কুরিয়ার বয়, তাই কুরিয়ার দেওয়ার জন্য এসেছি। কুরিয়ার বয়, ভালো কথা,
তাহলে বাসার বাইরে অপেক্ষা না করে এভাবে ভেতরে আসার কি মানে? আপনাকে দেখার জন্য আর এইগুলো দেওয়ার জন্য? ফাজলামো করার জায়গা পান না? আপনি আমার বউ নাকি রোমান্টিক বেয়ান যে আপনার সাথে ফাজলামো করব? একটা থাপড় দেবো বেয়াদব কোথাকার। যে কাজে এসেছেন সে কাজটা করেন, নয়তো আমি বাসা থেকে বের করে দেব। সে আপনি যাই বলুন, আমি তো কাজ করার জন্য এসেছি। আপনি বের হন তো, নয়তো আমি এবার সিকিউরিটি ডাকবো। এদিকে আকাশ বের হচ্ছে না বলে এরা সিকিউরিটি কল দিতে যাবে, তখনই ওখানে আবির চলে আসে। আবির আসতে, ভাইয়া এই লোকটা কথা নেই বার্তা নেই আমাদের বাসায় ঢুকে পড়েছে। আর জানিস এরপর কি হয়েছে? আমি তো মাত্র এলাম, তাহলে এর আগে কি হয়েছে সেটা আমি জানবো কি করে? উফ ভাইয়া, এই লোকটা বাসার ভেতরে এসে আমাকে ফুল আর চিঠি দিচ্ছে। এই আধুনিক যুগে এসে চিঠি? কথাটা বলে আবির হাসতে থাকে। তখন এরা তো বিরক্ত হয়ে বলে, কিন্তু আমাকে যে ফুল দিল তার কি হবে? ওহ, কথাটা কি সত্যি? তুই আমার বোনকে চিঠির ফুল দিয়েছিস? স্যার, আপনি যে একটা প্রজেক্টের জন্য একটা কোম্পানিকে বলেছিলেন, আমি ওনার কাছ থেকে এসেছি। উনি আপনার জন্য ফুল আর প্রজেক্টগুলো পাঠিয়েছে, কিন্তু উনি ভুল করে ভেবে বসলেন এই চিঠিগুলো ওনার। কি ধরিবাজ ছেলেটা, 1 মিনিটে পোল্টি নিয়ে নিল। ভাইয়া, তুমি ওর কথা মোটেও বিশ্বাস করো না। তাহলে এই নিন স্যার, আপনি কাগজগুলো চেক করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি মিথ্যা বলছি কিনা। ঠিক আছে, দাও। এরপর আবির চেক করতে থাকে। এদিকে এরা তো একদম রেগে মেগে ফেটে যাচ্ছে। সবগুলো কাগজ শেষ করার পর আবির তো খুশি হয়। তোমার স্যারকে বলবে আমার তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি 3 দিন পরে একটা পার্টি দিব, তোমার স্যারকে বলবে অবশ্যই আসার জন্য। সেটা আপনি ওনাকে সরাসরি বলে দিন, তাহলেই হবে। আমি ওনার অফিসে এসে বলে যাব। এই বলে আবির তো খুশি হয়ে চলে যায়, কিন্তু আকাশ এখনও থেকে যায় ওখানে। কি মিথ্যা বলতে পারেন আপনি? ফুলটা আপনার জন্য ছিল না, তাছাড়া আপনার মতো মেয়েকে ফুল দিবেও ভাবলেন কি করে? কি এত বড় অপমান! আয়নার আগে আপনার চেহারা ভালো করে দেখে আসুন, তাহলে বুঝবেন আপনার মতো মেয়েকে কেউ পছন্দ করবে কিনা। তবে রে তোকে আমি, কথাটা বলে আকাশকে মারতে আসবে, তখনই স্লিপ খেয়ে আকাশের উপর পড়ে যায়। এতে আকাশ নিচে আর এরা উপরে। এদিকে আকাশ তো মুগ্ধভাবে এরার দিকে তাকিয়ে থাকে। এরা চুলগুলো বাতাসে উঠছে হালকা, সেজন্য না চাইতেও হাত দিয়ে চুলগুলো ঠিক করে দেয়। এতে এরা আরো বেশি রেগে যায়। আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে স্পর্শ করার? তুমি উপরে আছো বলেই তো সাহস পাচ্ছি, এই বলে ওখান থেকে চলে আসে। এদিকে এরা তো কিছুই বুঝতে পারছে না। এদিকে 3 দিন পর আবার আবির একটা পার্টি রাখে। যে পার্টিটা রেখেছে ওরা যে প্রজেক্ট পেল সে কাজের জন্য। এদিকে আকাশ তো আসতে পারবে না, কেননা আকাশ চিন্তা করলো ওই দিনের মতো ছদ্মবেশ ধরে যাবে। একটু পরে পার্টিতে ছদ্মবেশ ধারণ করে আসে। ওখানে নেহা আর তানও চলে আসে। অন্যদিকে আবির আকাশকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার, আপনি এখানে কেন? স্যার আসতে পারেনি বলে আমাকে আসার জন্য পাঠিয়েছে। যাক, আকাশ স্যার যখন আসতে পারেনি আর উনি আপনাকে পাঠিয়েছে, এতে আমি খুশি। তা আপনার কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন। শিওর, জানাবো। এরপর শুরু হয় পার্টি। এদিকে ইরাকে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে থাকে, কিন্তু তাও খুঁজে পাচ্ছে না। সেজন্য বাসার ভিতরে এই দিকে ওই দিকটায় খুঁজতে থাকে, তাও পাচ্ছে না। কিন্তু তখনই কারোর হাসির শব্দ শুনে আকাশ থমকে যায়। এরপর ভালো করে হাসির শব্দটা শুনতে থাকে। তখনই বুঝতে পারে এটা ইরা। সেজন্য রুমে ঢুকে যায় আর ওখানে নিহা আর তানুকে দেখতে পায়। কি ব্যাপার, আপনি কে? এভাবে না বলে রুমের মধ্যে ঢুকে গেলেন? কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কেন? তোদের কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি সবটা বলে দিচ্ছি। ইনি সেই লোকটা যার কথা তোদের বলেছি। ও সত্যি নাকি? তা কি বলেছ? তোমার এত খুশি হওয়ার কারণ তো আমি দেখছি না। তো খুশি তো হবই, আমাদের মাঝে ওই সব যে হলো সেসবও তুমি বলেছ, সেজন্য খুশি তো লাগবেই। এরা এই ছেলেটা কি সব আবুল তাবুল বলছে? কি হয়েছে তোদের মাঝে? তুই কেন ওর কথায় কান দিচ্ছিস বলতো? তাহলে আর কি করব? কারণ তুই তো আমাদের সবটা বলিসনি, সেজন্য। সত্যি বলছি, আমি কোনো কিছুই লুকাইনি। তাছাড়া তোদের কি মনে হয় ওর মতো একটা ছেলের সাথে আমি এসব করব? করতেও তো পারিস। তাছাড়া ছেলেটার বউ তো ঠিক আছে, শুধু চেহারা তেমন একটা বোঝা যাচ্ছে না, নয়তো সব দিক দিয়ে ঠিক ঠকাতো। তোদের কি বুদ্ধি সব লোপ পেয়েছে? আর এই যে আপনি এখনই রুম থেকে বের হন, নয়তো আমি ভাইয়াকে বলে আপনার ব্যবস্থা করতেছি। আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে এই রুম থেকে তাড়াবে? তাড়াবে না তো আপনাকে কি করে ওর সাথে বিয়ে দিবে নাকি? তোর যে মাথাটা গেছে, ওর মতো ছেলেকে কেন আমি বিয়ে করতে যাব? তাহলে তুই কাকে বিয়ে করবি? তুই কি চুপ করবি? তোকে কথা বলতে হবে না, আর তুই রুম থেকে এখনই বের হবি। আমি কেন বের হব? উফ, তোকে বলিনি, এই বজ্জাত লোকটাকে বলেছি। একটা কথা বলবো কি? কি কথা?
আপনি কেন ছোট লোকদের দেখতে পারেন না? তা জেনে তুই কি করবি? দেখুন, আমি জানতে পারি তাহলে তো আপনার কিছু ধারণা থাকলো, সে ধারণা আমি পাল্টে তো দিতে পারি। কিন্তু দুনিয়ায় এত লোক থাকতে আপনাকে কেন বলবো? বলে তো ক্ষতি নেই। সত্যি ইরা, উনি তো ঠিকই বলেছে, বলে তো ক্ষতি হবে না। সেজন্য বলে দে কি কারণ আছে। এরপর নেহাও প্রশ্ন করে, আর ওদের প্রশ্নের জবাবে ইরা বলতে থাকে। টানা 1 ঘন্টা পরে ইরার সবটা বলা শেষ হলো। সাথে ইরার চোখ থেকে পানি পড়তে থাকে। সবটা শুনে আকাশ আর বাকিদেরও খারাপ লাগলো, কিন্তু এতে আকাশের একটু উপকার হলো। কিভাবে উপকার হলো তা আপনারা জানতে পারবেন, কেননা একটা গল্পের কাহিনী আমি রেখে দিলাম। সেটা সময় হবে তখনই আপনাদের জানানো হবে। তবে এতটুকু জেনে রাখুন, যখন ওই কাহিনীটা আপনারা জানতে পারবেন তখন নিজেরাও বিশ্বাস করতে পারবেন এরকম যে হতে পারে। এরপর কি হয় তা নিয়ে চলুন আলোচনা করি। নেহা বলল, তোর মনে হয় এত কষ্ট করে তুই আমাদের আগে কেন বলিসনি? সব কষ্ট যে বলার মতো হয় না। এখন তাহলে যা হওয়ার হয়ে গিয়েছে, তুই তো চাইলেও এখন তাকে খুঁজে পাবি না, সেটা আমি জানি। কিন্তু কি করব, তা তো কোনো কিছু করা যাচ্ছে না। আমি যে ভুলতে পারছি না ওকে, একদিকে ভুলতে পারছি না, অন্যদিকে ওকে ক্ষমাও করতে পারছি না। যা হওয়ার হয়েছে, এখন আর এইসব নিয়ে ভেবে কি কাজ আছে? তাছাড়া এখন চল নিচে যাই। চলুন, আমিও আপনাদের সাথে যাই। আপনি কেন আমাদের সাথে আসবেন? তাহলে আমি এখানে রুমে একা কি করব? সেটাও ঠিক, তাহলে নিচে নেমে আমাদের থেকে দূরে থাকবেন। ঠিক আছে, তাই হবে। এরপর শুরু হলো বাকি কাজ। ওরা তো নিচে নেমে গেল। এদিকে সবাই যে যার মতো আনন্দ করতে থাকে, কিন্তু আকাশ আর ইরার মনে কোনো আনন্দ নেই। এরপর 1 ঘন্টা যেতেই ওই বাড়িতে কিছু লোক আসে, চাঁদা তোলার জন্য চলে আসে আবিরের বাড়িতে। এদিকে ওরা তো এসে ঝামেলা শুরু করে দিল। কিছুক্ষণ পরে, ওই দেখ, ভালোর ভালো বলছি চাঁদা দে, নয়তো তোর খারাপ কিছু করে বসলে পর আমাকে দোষ দিতে পারবি না বলে দিলাম। তুই কি জানিস এখানে কত দামি লোকেরা আছে? একটা কল দিলে তোর হাওয়া এখানেই বেরিয়ে পড়বে। ও তাই নাকি? দেখি কাকে কল দিস তোরা, আমিও দেখে নেব। ঠিক আছে, দিচ্ছি কল। এই বলেই আবির কল দিতে থাকে, কিন্তু কল কোথাও যাচ্ছে না। নেটওয়ার্ক না থাকার কারণে, এক কথায় কারো ফোনেই নেটওয়ার্ক নেই। এই জন্য বাকিরা তো ঘাবড়ে যায়। এদিকে আকাশ ওখানে এসে লোকটাকে চিনতে পারে, সেজন্য লোকটার কাছে আসে। কিন্তু লোকটা আকাশকে চিনতে পারেনি। আকাশের ছদ্মবেশ ধরার কারণে সেজন্য লোকটার কাছে যেতে থাকে। তোর দেখে অনেক সাহস। সাহস আছে বলেই তো সামনে এসেছি। তা এখন কি করবি? কে আর করব, তোকে মেরে ফেলবো। ঠিক আছে, দেখি কত বড় সাহস তোর। এদিকে আকাশ সামনের দিকে যেতে থাকে, আর বাকিরা তো ভয় ভয় শেষ। এদিকে আকাশের সিকিউরিটিগুলো এক এক করে আসতে থাকে। আসলে ওরা এতক্ষণ বাইরে ছিল, তার উপর এরা যে এসেছে সেটাও বুঝতে পারেনি। যখন পরিস্থিতি থমথমে ছিল তখন ওরা কিছু একটা আন্দাজ করতে পেরেছে। এদিকে সিকিউরিটি দেখে আকাশও একটু স্বস্তি ফেলে। ওরা ভেতরে এসেই ওই লোকগুলোর দিকে বন্দুক ধরে রাখে। ওই কারা তোরা? কেন এখানে এসে নিজের জীবনটা দিতে চাইছিস? আমাদের জীবনের কথা না ভেবে তোর জীবন কিভাবে বাঁচাবি তা নিয়ে ভাব। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? সেটাই ধরে নে, আমরা এখানে 15 জন আছি আর তোরা 10 জন। এবার তোরা কি করবি তা নিজেরাই ভেবে নে। লোকগুলো এবার বুঝতে পারে আসলে ওরা পারবে না, কেননা ওদের 5 থেকে 6 জনের কাছে বন্দুক আছে, আর সিকিউরিটিতে থাকা প্রতিটা লোকের হাতে এই বন্দুক আছে। এরপর ওদের ওখান থেকে মারতে মারতে নিয়ে যায়। আবির একটু অবাক হয়, কেননা এই সিকিউরিটিগুলো আকাশের তা আবির দেখে চিনতে পেরেছে। এদিকে অনুষ্ঠান তো শেষ হয়ে যায়। অন্যদিকে পরের দিন আবির আকাশের সাথে দেখা করার জন্য অফিসে আসে। স্যার, আসবো কি? কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনাকে তো ইনভাইট করলাম, কিন্তু আপনি তো আসলেন না। কি করব, কাজে ব্যস্ত ছিলাম সেজন্য। তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আমার সাথে? হ্যাঁ, তোমার সাথে। সেজন্য চলো আমরা অন্য কোথাও এসে কথা বলি। কোথায় যাবেন স্যার? রেস্টুরেন্টে যাই আমরা। এরপর ওখানকার একটা রেস্টুরেন্টে এসে ম্যানেজার তো আকাশকে দেখেই চিনতে পারে, সেজন্য সবকিছু ফেলে রেখে চলে আসে আকাশের কাছে। কি ব্যাপার স্যার, আপনি এখানে কবে এলেন? আমাদের তো কোনো তথ্যই দিলেন না। আমি এসেছি 7 দিনের জন্য, কিন্তু এখন মনে হচ্ছে আরও কিছুদিন কাটতে হবে। চলুন স্যার, আপনাকে আমি রুমে নিয়ে যাচ্ছি। আমরা এখানেই বসতে পারবো, ওইসব রুমের তো ভাড়া অনেক বেশি। আপনি আকাশ স্যারের সাথে এসেছেন, সেখানে ভাড়া নিয়ে তো চিন্তা করছেন কেন? সেসব বাদ দাও, আপনি রুম ঠিক করে নিন আর খাবার অর্ডার করে নিন। আমি ততক্ষণ এখানে এসে বসি। ঠিক আছে স্যার, যেমনটা আপনার ইচ্ছা। এরপর ওরা কথা বলতে থাকে। এদিকে আবির তো ভেবেই পাচ্ছে না আকাশ কি নিয়ে কথা বলতে চাইছে ওর সাথে। 10 মিনিট পর ওদের কেবিনে নিয়ে আসা হয়। একটু পরে, আবির, আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো
তোমার আর আমার মধ্যেই থাকবে, এগুলো বাইরে যেন না যায়। জি স্যার, বলুন। আচ্ছা, এরা তো তোমার ছোট বোন, আর ওর বয়স কত হবে? এরার বয়স তো 22 বছর এখন, কিন্তু ওর ব্যাপারে জানতে চাইছেন কেন? আমি তোমার বোনকে পছন্দ করে ফেলেছি, আর আমি ওকে বিয়ে করতে চাই। সত্যি বলছেন স্যার? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার সাথে আমার বোনের বিয়ে হবে? তোমার বোনেরও তো মত থাকতে হবে। এরা যদি বুঝতে পারে আমি কে, তাহলে ও কখনোই মানা করবে না। এরাকে জানতে দেওয়া যাবে না আমি কে আর আমার পরিচয় কি। কিন্তু কেন? তোমার বন্ধু হিসেবে আমাকে পরিচয় করে দিবে এরার সাথে? সে না হয় করলাম, কিন্তু এরা তো এত তাড়াতাড়ি বিয়ে করবে না। ওর আর 1.5 বছর লাগবে পড়া শেষ হতে। পড়াশোনা শেষ হলেই ও বিয়ে করবে। এর আগে যদি ওর বিয়েটা দেওয়ার চেষ্টা করি, তাহলে না কেউ পালিয়ে যাবে বা কিছু একটা করে বসবে। সমস্যা নেই, আমি অপেক্ষা করব। তবে আমার পরিচয় জানতে পারবে না। এক কথায় আমি একজন সাধারণ ছেলে। আমার টাকা পয়সা থেকে শুরু করে বাড়ি গাড়ি কোনো কিছুই নেই। আমি বুঝতে পারছি না কেন আপনি এরকম করছেন। সেসব তোমাকে এখন জানতে হবে না। আমি যা যা বলছি তুমি সে অনুযায়ী করে নিলেই হবে, ঠিক আছে? আর হ্যাঁ, এর ভেতরে তোমার বোন কোনো ছেলের সাথে মিশে কি না, বা ওর জন্য কোনো ছেলে দেখো কি না, সেসব বিষয় আমাকে জানাবে। জি স্যার, জানাবো। এরপর ওরা কথা বলতে থাকে, খাবার খেয়ে বেরিয়ে পড়ে। 2 দিন যেতে ইরাকে দেখার জন্য ছেলে আসে ওর বাবা মাকে নিয়ে। এদিকে ইরা তখন বাসায় ছিল না, শুধু আবির আর ওর বাবা মা ছিল। ওনাদের দেখেই, সরি, আপনারা আসতে পারেন। আমরা এখন ইরার বিয়ে দিচ্ছি না, আর ইরার বিয়ে আমরা ঠিক করে রেখেছি কয়েকদিন আগে, সেজন্য আপনারা এখন আসতে পারেন। এদিকে ছেলে পক্ষ তো বাবা মাকে নিয়ে চলে যায়। এদিকে ইরা বাবা মা তো অবাক হয়ে আবিরকে প্রশ্ন করে, কিরে, তুই ইরার বিয়ে কবে ঠিক করলি? কার সাথে? আমাদের তো কিছু না জেনে কিভাবে করলি? এ দেখো ছেলে। আবিরের মা বাবা ছেলে দেখে অনেক পছন্দ করে, কিন্তু আবির শুধু নামটাই বলে, এর বেশি কিছু না। তোমাদের যে কথাটা বলবো তা ভালো করে শুনে রাখো। ইরাকে এ ব্যাপারে কিছু বলা যাবে না। এরা যেমন আছে ওর মতো করে থাকুক, শুধু শুধু ওকে এইসব বলে টেনশন করতে হবে না। আচ্ছা, ছেলের ছবি দেখালি, ছেলের নাম বললি, কিন্তু ছেলের পরিবারে কে কে আছে, ছেলে কি করে, সেসব তো কোনো কিছু আমাদের বললি না। ছেলের পরিবারে কেউ নেই, তবে আত্মীয় স্বজন আছে। ছেলে একাই থাকে, আর ছেলে কি করে তা এখন তোমাদের জানতে হবে না। যখন সময় হবে তখন আমি নিজেই তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? এখন তাহলে রুমে এসে ফ্রেশ হয়ে নে। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ছদ্মবেশ ধরে ইরাকে দেখার জন্য আসে প্রতিদিন। প্রতিদিন ইরার ভার্সিটির ভেতরে এসে দাঁড়িয়ে থাকে আর ইরাকে দেখতে থাকে। এদিকে রিয়াজ আর রাজীব ওরা জানতে পারে আকাশ একা একা বের হয়, সেজন্য ওরা কিছু লোক ভাড়া করে। এই হচ্ছে ছেলেটা। তোমাদের তো আমরা এমনিতেই যা দেয়ার দিয়েছি। তোমাদের মধ্যে যে ছেলেটার মাথা নিয়ে আসতে পারবে তাকে আরো অনেক বেশি ডলার উপহার দিব। কি বলেন স্যার? এরকম একটা ছেলেকে মারার জন্য এতগুলো ডলার দিবেন? দিব। সেজন্য এখন কথা না বাড়িয়ে যা করতে বলেছি তাই করো। আমরা তাহলে যাচ্ছি, 30 মিনিটের মধ্যে আপনাদের খবর পাঠিয়ে দিব। এই বলে ওরা বের হয়ে চলে আসছে ভার্সিটিতে। এদিকে আকাশ একটা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইরাকে দেখতে থাকে। অন্যদিকে ওই লোকগুলো আকাশকে দেখতে পায় আর কাছে আসতে থাকে। কিছুক্ষণ পর আকাশও বুঝতে পারে ওরা যে এই দিকে আসতেছে, সেজন্য পকেট থেকে ফোনটা বের করে ওর সিকিউরিটিদের আসতে বলে। কেননা এরা 10 থেকে 12 জন এসেছে। যদি এটা সিনেমা হতো তাহলে নায়ক ছবির মতো এরকম ভাবেই সবাইকে মেরে ফেলতে পারত। সেজন্য চাইলে গল্পের মধ্যেও সবটা দেওয়া সম্ভব না। এইদিকে ওরা সামনে আসে। এই, তোর নাম কি আকাশ? কেন, কি চাই তোমাদের? তোর তোর মাথাটা আমাদের লাগবে। মাথা দিয়ে কি করবি? আমার লোকের অনেক বছর হলো ফুটবল খেলে না, সেজন্য ওরা আবদার করলো তোর মাথাটা নাকি ওদের পছন্দ হয়েছে, সেজন্য তোর মাথাটা লাগবে। ওটা দিয়ে নাকি ওরা ফুটবল বানিয়ে খেলে নিবে। তা আমার মাথার কি দরকার? এ নাও ডলার। এই ডলার দিয়ে না হয় তোমরা ফুটবল কিনে খেলতে থাকো। ডলার তো আমাদের কাছেও আছে, কিন্তু কি করব? আমার লোকেরা তো তোর মাথা ছাড়া নাকি খেলবে না। তা মাথা কাটার জন্য তো ছুরি লাগবে, সেটা কিনেছিস? উফ, ভুলে গেছে। ওই, তুই কি একটা বড় দেখে ধারালো ছুরি নিয়ে আয় তো। এদিকে ওর একটা লোক ছুরি আনতে যায়। এদিকে আকাশ তো কথার জালে ওদের ফেলে সময় কাটাতে থাকে। এদিকে ভার্সিটির সবাই অনেক ভয় আছে, কেননা ওরা সবাই মোটামুটি ওই লোকটাকে চেনে। যে লোকটা এসেছে আকাশকে মারার জন্য তাকে চেনে অনেকেই। লোকটাকে দেখার পরে, ওই দেখ, উনি সে লোকটা না যে কয়েকদিন আগেও ভার্সিটির একটা ছেলেকে মেরে ফেলেছে? তুই ঠিক বলেছিস। আমি এক্ষুনি পুলিশে কল দিয়ে সবটা জানিয়ে দিচ্ছি। পুলিশ এসব কাজ হবে না। কেন কাজ হবে না? কেননা ওই দিন যে খুন করেছিল সেটা ওই পুলিশের সামনেই করেছিল। কি বলছিস? এখন তাহলে কি করব? কি করে ছেলেটাকে বাঁচাবো? দেখ,
এইসব ঝামেলায় শুধু শুধু আমরা কেন জড়াবো? সত্যি তো ইরা, নেহা তো ঠিকই বলেছে, আমরা শুধু শুধু এই ঝামেলায় না জড়াই। এইদিকে ওরা চলে যায়, অন্যদিকে লোকগুলো এবার আকাশকে মারতে আসে, কেননা ওরা ছুরি নিয়ে এসেছে। এদিকে আকাশের সিকিউরিটিগুলো চলে আসলো, ওরা এসে গুলি করতে থাকে। এদিকে আকাশকে ও একটা বন্দুক দিলে ওই বন্দুক দিয়ে গুলি করতে থাকে। এভাবে কিছুক্ষণ পর বাকি লোকেদের মেরে ফেলে শুধু ওই লোকটাকে বাঁচিয়ে রাখে, যে লোকটা ছিল ওদের মেইন ভিলেন। প্লিজ আমাকে মারবেন না। তোকে মারবো না। তাহলে এটা বল, তোকে পাঠিয়েছে কে? আমি তো জানি না, আমার সাথে দুইজন লোক এসেছে দেখা করার জন্য। ওরা বলল আপনার মেরে মাথাটা যেন নিয়ে যাই। তারা এখন কোথায়? তারা কোথায় সেটা আমি জানি না, তবে ওনাদের সাথে ডিল করতে হয়েছে গতকাল। তখন ওদের কাছে নিয়ে যাবি আমাকে। ওনারা কোথায় থাকে, কি করে, সেসব কিছু আমি জানি না। বুঝতে পেরেছি। তুই আমার কাছে কেন আসবি না? সেজন্য তোকে বাঁচিয়ে রেখে আমার কোনো কাজেও আসবে না, সেজন্য তোমরা ওকে মেরে ফেলো। আমি বাসায় গেলাম। কথাটা শুনে লোকটা ভয় কান্না করতে থাকে। তাও আকাশ কোনো কথা না শুনে চলে যায় ওখান থেকে। এদিকে সিকিউরিটিগুলো লোকটাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে, আবির, আমাকে যেতে হবে। কোথায় যাবেন আপনি? আমাকে এবার আমার দেশে যেতে হবে। ফিরবেন কখন? এরার পরীক্ষা শুরু হওয়ার কয়েকদিন আগে। এতগুলো বছর তাহলে তোমার সাথে যোগাযোগ তো থাকবে আমার। এর বাইরে বুঝতে তো পারছো কত রকমের ঝামেলা। সবটা শেষ করতে করতে সময় তো লাগবেই। আচ্ছা, সাবধানে যাবেন। এরপর আকাশ ওর দেশে এসে কাজ করতে থাকে। 1 বছর পর যখন আকাশ এসে আবিরের বাড়িতে এসে, সব কাহিনী তো আপনারা সিজন 1-এ জানতেই পেরেছেন। যদি কেউ মিস করে থাকেন তাহলে আবার শুনে নেবেন। এখন তাহলে অতীত শেষ করে বর্তমানে ফিরে আসি। বর্তমানে আকাশের ভাবনা শেষ হলো। এদিকে ওরা তো রকি আর রবিকে আসতে বলে। এদিকে আবির আসে আকাশের সাথে দেখা করার জন্য। কেমন আছিস? আর এইভাবে বসে আছিস কেন? আমি এমনিতেই বসে আছি। তা হঠাৎ এই রুমে? আসলে আমি বুঝতে পারিনি ওরা এতগুলো ডলার খরচ করে শপিং করবে। এগুলো তো আমার একদিনের খরচ, তা নিয়ে আমি টেনশন করি না। আচ্ছা, একটা কথা জানার ছিল। কি কথা? মনে হচ্ছে অনেকদিন ধরে বলবো কিন্তু বলা হচ্ছে না। আসলে কথাটা তেমনই। ঠিক আছে, বলে ফেলো। আমি তোমাকে যতটা বড়লোক ভাবছি, তুমি কি ততটা বড়লোক নাকি এর চেয়ে বেশি, সেটাই বুঝছি না। আমি গরিব হলে কি, আবার বড়লোক হলেও কি, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। তা ঠিক, কিন্তু তাও জানার ইচ্ছে। শুধু এতটুকু জেনে রাখো, আমার যত ডলার আছে তা দিয়ে আমি তোদের বাড়ি, অফিস, যত গাড়ি আছে সেসবের মূল্য একত্র হলেও যা হবে তা আমি 40 থেকে 45 বার কিনতে পারবো। আবির কথাটা শুনে অবাক হয়, কেননা আবিরদের সম্পদ হিসাব করলে অনেক হবে। কিন্তু এখন আপনাদের তা জানাবো না, কেননা যদি এখনই সব বলে দিই তাহলে অনেক কিছু আপনারা জেনে যাবেন। এদিকে আবির চলে যায়। 2 দিন পর ইরা আর তানুর সাথে নেহা বের হচ্ছে, যা আকাশ দেখতে পায়। সেজন্য ওদের কাছে যায়। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? তা কি তোমাকে বলতে হবে নাকি? হবে, কেননা এখানে তোমাকে যে দেখে শুনে রাখার দায়িত্ব আমার। এখানে যদি কেউ তোমার উপর হামলা করে তাহলে আমাকে তো কিছুটা করতেই হবে। এখানে আমার উপর কে হামলা করতে আসবে? তাছাড়া তোমার কারণে আমার উপর হামলা হবে তা আমি ভাববো কি করে? সে তুমি যেখানে যাও আমাকে বলে যাও, নয়তো পরে খারাপ কোনো ঘটনা ঘটে যেতে পারে। সে যাই হোক, আমার তাতে কিছু করার নেই। এই বলে ইরা চলে আসে তানু আর নিহার কাছে। আসলে ওরা তখন একটু দূরে দাঁড়িয়েছিল, সেজন্য আকাশের সাথে ইরা আর কথা বলতে পেরেছে। এবার আকাশ কি করবে বুঝতে পারছে না। আসলে ওদের ওপর রাজি বা রিয়াজ যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। এদিকে, রিয়াজ, কোথায় তুই? এই তো আব্বু, আমি তো এয়ারপোর্টে। ওখানে কেন এসেছিস? আমি তো একটু বাইরে যাব। তোকে এখন কোথাও যেতে হবে না। কিন্তু কেন আব্বু? কারণ হচ্ছে এরপর রাজীব চৌধুরী তার ছেলেকে সবটা বলতে থাকে। সবটা শুনে, ঠিক আছে আব্বু, তুমি তাহলে কিছু লোক পাঠিয়ে দিও, বাকিটা আমি সামলে নেব। এয়ারপোর্টের ভেতরে বা আশেপাশে কোনো কিছুই কিন্তু করা যাবে না। ওরা যখন বের হবে তখনই আমি আমার কাজটা শেষ করব। যাই করিস না কেন, সাবধানে করছিস। ঠিক আছে আব্বু। এদিকে ওরা 3 জন এয়ারপোর্টে আসে রকি আর রবিকে নেয়ার জন্য। অন্যদিকে আকাশ আমাকে যে যেতে হবে দেশে। হঠাৎ দেশে কেন? কারো কিছু কি হয়েছে? আব্বু কল দিয়ে বলল ওনার পক্ষে কোম্পানি নাকি একা সামলানো সম্ভব হচ্ছে না। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে আমি সবটা কিভাবে সামলাবো? যেমনভাবে বিজনেস সামলা তেমনভাবে সামলে নিও। তাছাড়া আব্বু নিজে কল দিয়ে বলল সেজন্য। কিন্তু তুমি যদি চলে যাও তাহলে এরাও তো চলে যাবে। আমি যে যাবো তা এরাকে জানতে দিব না। তুই পরে একটা সময় বের করে ওদের নিয়ে চলে আসিস। ঠিক আছে, সাবধানে যাবি। এদিকে এরা আর ওর বান্ধবী মিলে আসতে থাকে। অন্যদিকে আবিরও যেতে থাকে।
2 ঘন্টা পরে আবির তো এয়ারপোর্টে এসে পৌঁছায়, কিন্তু এরা আর বন্ধুরা এখন এসে পৌঁছালো না। সেজন্য আকাশের টেনশন হচ্ছে। এদিকে যার নাম্বারে কল দেয় তার নাম্বারই বন্ধ পাচ্ছে। সেজন্য বাধ্য হয়ে আবিরকে সবটা জানায়। আমি তো এখন প্লেনে, চাইলেও বেরোতে পারবো না। বাকি আর কারো নাম্বার কি আছে? আমার কাছে তো নিহা আর তানুর নাম্বার আছে, এর বাইরে তো কারোর নাম্বার নেই। রবি আর রকির নাম্বার কি আছে? ওদের নাম্বার দিয়ে কী করবি? আমি যদি ভুল না করি তাহলে আজকে ওরা এদেশে আসতেছে, তাহলে তো ওদের নাম্বার দিয়ে কোনো কাজ হবে না, কেননা ওদের নাম্বার তো সেমভাবে বন্ধ পাবি। আমি এটা তো ভাবিনি। আচ্ছা তুই সাবধানে যা, আমি বাকিটা দেখতেছি। এদিকে আবির তো যেতে থাকে, অন্যদিকে আকাশ এয়ারপোর্টে অ্যাম্বাসিতে কল দিয়ে কথা বলতে থাকে। ওখান থেকে আকাশ বলে, ওখান থেকে সবটা তথ্য আমাকে পাঠান, আমি তাহলে সিকিউরিটি লাগিয়ে দিব ওদের খুঁজতে। এরপর ওরা কিছু ভিডিও পাঠায়, সেগুলো আকাশ দেখতে থাকে। ভিডিওতে দেখতে পায় ওরা 5 জন গাড়ি নিয়ে ঠিক এয়ারপোর্ট এরিয়া থেকে বেরিয়ে পড়ল। সেজন্য আবার কল দেয় ট্রাফিক কন্ট্রোল রুমে, ওখানে বাকি ভিডিও চেক করার জন্য বলে। এরপর ওখান থেকে 30 মিনিট পর জানানো হয় রাস্তা থেকে ওদের উপর কেউ হামলা করে। অন্য একটা গাড়িতে সবাইকে নিয়ে যখন ওখান থেকে বের হয়ে যায়, এরপরে গাড়িটা কোথায় কোথায় যায় সবটা বলতে থাকে। সবটা শোনার পরে সিকিউরিটি সিকিউরিটি জি স্যার বলুন। এই জায়গায় যাও, এদের যেভাবে হোক খুঁজে বের করো, আমি আসতেছি। চিন্তা করবেন না স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর সিকিউরিটি 5টা গাড়িতে করে প্রায় 30 জন সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে ওই ঠিকানায়। আর ওই তথ্যটা রাজীব জেনে যায়। সেজন্য রাজীব ওর ছেলেকে কল দেয়, কোথায় তুই এখন? আমি তো তোমার কথা মতো ওদের তুলে নিয়ে এসে আটকে রেখেছি। আকাশে সিকিউরিটি এদের পাগলের মতো খুঁজছে। তুমি চিন্তা করো না, এরা আমাদের কখনো খুঁজে পাবে না। তাড়াতাড়ি করে ওদের এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও। ঠিক আছে, তাই করতেছি। এতক্ষণে তো আপনারা বুঝেই ফেলেছেন এরা আর ওর বন্ধুরা কোথায় আর ওদের কে কিডন্যাপ করেছে। এদিকে ওদের নিয়ে অন্য জায়গায় যেতে থাকে। ততক্ষণে আকাশের সিকিউরিটিগুলো মোটামুটি কাছাকাছি চলে আসে, কিন্তু ওরা ওখানে আসতে একটু লেট করে, কেননা ওখানে এসে ওরা কাউকে পায়নি। তখনই সিকিউরিটি মনে পড়ল একটু আগে যে গাড়িগুলো চলে গেল ওই গাড়িতে নেই তো। এই বলে সিকিউরিটি কল দেয় আকাশকে। কল ধরে কথা বলতে থাকে। কথা বলতে বলতে সিকিউরিটির কথা মতো ওখানে কিছু গাড়ি দেখতে পায়। সেজন্য গাড়িগুলোকে সামনে গাড়িতে রেখে দেয়, সাথে সিকিউরিটিগুলোকেও আসতে বলে। একটু পরেই, ওই কে রে তুই? আমাদের গাড়ির সামনে এসে দাঁড়ালি কেন? তোর কি প্রাণের ভয় নেই? আমার যদি ভয় থাকতো তাহলে তো এখানে এসে এভাবে দাঁড়াতাম না। তাহলে তো তোকে এবার ভয় দেখাতে হচ্ছে। ওই তোরা নাম, আর ওই ছেলেটাকে এখান থেকে বিদায় কর। এরপর গাড়ি থেকে এক এক করে লোক নামতে থাকে, কিন্তু রিয়াজ নামছে না ভেবে আকাশ ওদের প্রশ্ন করে, কি ব্যাপার, তোমরা কেন আসতেছো? তোমাদের বস কোথায়? আমাদের বস আসছে কই থেকে? আমাদের তো কোনো বস নেই। দেখ, যদি তোরা তোদের বসকে আমার সামনে এনে দিস তাহলে আমি তোদের প্রাণে বাঁচতে দিব। কথাগুলো শুনে ওরা হাসতে থাকে, কেননা ওরা এখানে 20 জনের মতো আছে আর আকাশ শুধু একাই আছে। সেজন্য ওরা ভেবেছে যে কোনোভাবেই ওরা আকাশকে মেরে ফেলতে পারবে। সেজন্য দেখ, আমাদের এর সাথে কেউ তো নেই, কিন্তু তোকে বাঁচাতে তা নিয়ে আগে তুই ভাবতে থাক। তাছাড়া তোকে মেরে বডিটা এমন জায়গায় রাখবো যে কেউ কখনো খুঁজেও পাবে না। তাহলে আর দেরি কেন, চল আমরা তাহলে শুরু করি লড়াই। এরপর ওরা প্রথমে খালি হাতে মারামারি করার জন্য আসে। প্রথমে ওদের কিছুক্ষণ মারতে থাকে, কিন্তু ওরা ততক্ষণে বুঝে গিয়েছে ওরা খালি হাতে তেমন একটা মারতে পারবে না। সেজন্য এবার ওরা গাড়ি থেকে যে যা পায় তা নিয়ে মারতে চলে আসে। এদিকে আকাশের সিকিউরিটি চলে আসে ততক্ষণে। ওরা তো এসে গুলি করতে থাকে। এতে রিয়াজে কিছু লোক মারা যায়, কিন্তু এরপর ওরাও কিছু বন্দুক বের করে পাল্টা গুলি করতে থাকে। এদিকে একে একে ওদের অনেক লোক পালিয়ে যায় জঙ্গলের ভেতরে। স্যার, আপনি ঠিক আছেন তো? আমি তো ঠিক আছি। তোমরা দেখো রিয়াজ কোথায় আছে। ওনাকে তো বের হয়ে গুলি করতেও দেখিনি। একটা কাজ করো, এরা কোন গাড়িতে আছে তা খুঁজে দেখো। ওকে খুঁজে পেলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু আপনাকে একা রেখে যাও চিন্তা করো না। এখন তার কোনো সমস্যা নেই, ওরা তো সবাই পালিয়ে গেছে। এখন শুধু এদের খুঁজে বের করেই কাজ শেষ। ঠিক আছে, যেমনটা বলবেন। এরপর শুরু হয় বাকি কাজ। ওরা মোটামুটি 3 থেকে 4টা গাড়িতে তল্লাশি করে খুঁজে পায়, কিন্তু ওরা সবাই জ্ঞান হারা ছিল। তোমরা এখন আপাতত আমার সাথে থাকো। ওদের যখন জ্ঞান নেই তখন আর চিন্তা নেই। এখন চলো ওদের নিয়ে আমরা হসপিটালে যাই। এরপর শুরু হলো বাকি কাজ। ওদের নিয়ে চলে আসা হয় হসপিটালে। একে একে ডক্টর ওদের সবাইকে দেখতে থাকে। দেখে মোটামুটি ওদের চিৎকার করতে থাকে। এদিকে তোমরা তাহলে এখন বাসায় চলে যাও, বাকিটা আমি সামলে নেব। স্যার, পারবেন তো সবটা? পারবো, চিন্তা করো না। এদিকে 2 ঘন্টা পরে ওদের সবার জ্ঞান ফেরার পরে ওরা নিজেদের হসপিটালে দেখলে
এদিকে ইরার বিছানার পাশে আকাশ বসেছিল। ইরা তো জ্ঞান ফিরে আকাশকে দেখা মাত্রই জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি বুঝতে পারিনি তোমার কথা না শুনে আমাদের সাথে এরকম কিছু হবে। এখন আর কাঁদতে হবে না, তাছাড়া যা হওয়ার হয়েছে। তোমাদের আমি খুঁজে পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওনা। তবু তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো তোমার অনুমতি না নিয়ে কোথাও যাব না। এদিকে ইরার কথাগুলো শুনে তো অবাক হয়, কেননা ইরা হঠাৎ এরকমভাবে কথা বলবে তা তো আকাশ কল্পনাও করতে পারিনি। এদিকে ইরা তখন জড়িয়ে ধরে আছে। এই প্রথম এরা এভাবে জড়িয়ে ধরে আছে, সেজন্য অনেক ভালো লাগা কাজ করতে থাকে। সেজন্য না চাইতেও ইরার কপালে একটা চুমু দেয়। এতে ইরা লজ্জা পেয়ে আকাশকে আবার ও জড়িয়ে ধরে। সবকে এখানে সেরে নিবে নাকি বাসার জন্য কিছু রেখে দিবে? যা দুষ্টু। এদিকে সপ্তা আকাশের মাথার উপর দিয়ে যাচ্ছে, কেননা কিভাবে কি হচ্ছে তা ভেবে পাচ্ছে না। এত তাড়াতাড়ি ইরার পরিবর্তন হলো কি করে তাই ভেবে পাচ্ছে না। আচ্ছা, তোমার মাথায় কোনো আঘাত লাগেনি তো? মানে তোমাকে যে অজ্ঞান করলো সে কারণে এরকমভাবে কথা বলছো না তো? আমি তো ঠিকই আছি। কেন, কিছু কি হয়েছে? তোমার হঠাৎ এত পরিবর্তন দেখে আমি একটু অবাক হলাম। তাই বলো? আমি তো কি না কি মনে করেছিলাম। এদিকে পরের দিন ওদের হোটেলে নিয়ে আসা হয়। এই ওখানে আসার পরে সবাই আকাশকে ধন্যবাদ দিতে থাকে, কেননা ও না থাকলে এরা কেউই হয়তো আজকে বেঁচে থাকতো না। সেজন্য একটু পরে ভাইয়াকে দেখছি না। আবির তো 2 দিন আগে দেশে চলে গেছে, তাহলে আমরা আর থেকে কি করব? তাছাড়া ব্যবসা অনেক চাপ, আমরা তাহলে 2 দিন পরেই রওনা দিব। কিন্তু ওদের দুজনকে যে এনেছো, ওরা 2 দিনের জন্য শুধু শুধু কেন আসলো? ওদের যে কারণে এনেছি সে কারণটা এখন আর আমার লাগবে না, সেজন্য চলে যাব আমরা। ঠিক আছে, তাই হবে। আমি রুমে গেলাম, তুমি তাহলে ওদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসো। এদিকে আকাশও রুমে চলে আসে। এদিকে ইরার বান্ধবীরা একে একে প্রশ্ন করতে করতে থাকে, কিন্তু ওদের সব কথায় শুধু না বলে যায়। এতে ওরাও অবাক হয়, এরা এরকমভাবে পরিবর্তন দেখে। এরা তাহলে আর আমরা এখানে আসলাম কেন? সেটাই তো, আমরা যে কাজে এসেছি সে কাজটা যদি না হয় তাহলে তো এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এই জন্যই তো আমরা 2 দিন থেকে এখান থেকে চলে যাব। আর এই 2টা দিন আমি আমার নিজের মনের মতো কাটাবো। আর এই 2 দিন আমি তোমাদের সাথে কোনো রকম যোগাযোগ করব না। এটা আবার কেমন কথা? যোগাযোগ নাই রাখছে ভালো কথা, দেখাতে হবে তাই শিওর না। আচ্ছা, আমি গেলাম। এরপর ইরা চলে আসে আকাশের কাছে, এসে আয়নার সামনে এসে নিজের মতো করে সাজতে থাকে। এইদিকে ইরাকে এভাবে সাজতে দেখে আকাশ তো অবাক হয়ে যায়, কিন্তু তাও তাকিয়ে শুধু দেখতেই থাকে। যা ইরা আয়নায় তাকিয়ে বুঝতে পারে। কি দেখতেছ এরকম করে? শুধু কি দেখে যাবে নাকি কিছু করবেও? মানে ঠিক বুঝলাম না। মানে তোমাকে আমি বুঝাচ্ছি। এরপর ইরা আস্তে আস্তে আকাশের দিকে আসছে, আর আকাশ তো ভয় ভয়ে পেছনের দিকে চলে যাচ্ছে। যা দেখে ইরার কিছুটা হাসি পায়, কিন্তু তা চুপ করে আছে। একটু পরে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে। এতে আকাশ নিজেকে আর ধরে রাখতে পারে না। আমি তো সেটাই চাই, সেজন্য তো তোমার কাছে আসা। আমি কিন্তু অল্প আসতে এসে পুরোপুরি চলে আসি। বললাম তো, যেভাবে খুশি সেভাবে আসতে পারো, আমি একটুর জন্য বাধা দিব না। এরপর লাইট অফ হয়ে গেল। তারপর যা হয়েছে তা আপনাদের আর শুনতে হবে না। সকালেরও দুজনে গোসল করে নেয়, সাথে খাবার খেয়ে নেয়। আমরা তো 2 দিন আছি, সেজন্য আমি চাই তুমি এই 2টা দিন পুরোপুরিভাবে আমাকে দাও। ঠিক আছে, আজকে তোমাকে একটা জায়গায় আমি নিয়ে যাব সন্ধ্যার পরে। উল্টাপাল্টা কোনো জায়গায় না তো, আমার বাড়িতে নিয়ে যাব। এখানে তোমার বাড়ি আসলো কিভাবে? সন্ধ্যার পরে নিয়ে যাব সেখানে, তখন সব দেখতে পারবে আর বুঝতে পারবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। এরপর সন্ধে হতে ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। আর এইদিকে আকাশ ওর রুমটা ফুল দিয়ে সাজাতে বলে দেয় ও সিকিউরিটিদেরকে। সন্ধে হতে আকাশ ইরাকে নিয়ে একটা বাড়িতে আসে। বাড়িতে এত সিকিউরিটি দেখে আর এত বড় বড় বাড়ি দেখে এরা তো বরাবরের মতো অবাক হয়। কি ব্যাপার, এটা কার বাড়ি? তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন? সবই বলবো, আগে ভেতরে তো চলো। ওরা দুজনে ভেতরে যায়। এরপর একে একে ইরাকে প্রতিটা রুমে দেখতে থাকে, সাথে সাথে বাকি সবটাও। এরা তো দেখতে থাকে আর অবাকও হয়, কেননা এরকম বাড়ির কথা এরা শুধু কল্পনাতেই দেখেছে, কিন্তু বাস্তবে কখনো দেখেনি। সেজন্য এত খুশি হয়, যা বলার বাইরে। এখন বলো, বাড়িতে তোমার কেমন লাগছে? সত্যি এত সুন্দর বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। আচ্ছা, এই বাড়িটা কার? কার আবার আমার? দেখো, এখানে ঠাট্টা করতে হবে না। বলো, কার বাসা এটা? বললাম তো, এটা আমারই বাসা। এত বড় বাড়ি তোমার? যদি তোমার এত বড় বাড়ি হয় তাহলে তুমি আমাদের বাড়িতে এসে, আমাদের কোম্পানিতে এসে থাকো কেন? কারণ তো অবশ্যই আছে, আর সে কারণে আমি থাকি। সে কারণটা কি সবই জানতে পারবে আস্তে আস্তে। আগে চলো, তোমাকে আমার রুমটা দেখাই।
এরপর ইরাকে রুমে নিয়ে আসে। ইরা তো রুম দেখে এতটাই অবাক হয় যা বলার বাইরে, কেননা রুমটা যতটা সুন্দর ভেবেছিল এই রুমটা তার থেকেও বড়, তার সাথে বারান্দাও অনেক বেশি বড়, তার উপর রুমটা ফুল দিয়ে সাজানো হয়েছে। তা দেখি ইরা তো অবাক হয়, আচ্ছা এই রুম এভাবে সাজানো কেন? আজকে আমার বাসায় প্রথম এলে, সেজন্য ভাবলাম আরেকটা বার হয়ে যাক, তারপর আমার সম্পর্কে তোমাকে সবটা বলবো। কেননা আমি তোমাকে বিয়ে করেছি তা তুমি জানতে পারবে। সত্যি বলছো তো সবটা বলবে? হ্যাঁ, সবটা বলবো। এরপর ওরা দুজনে ফ্রেশ হয়ে রুমে চলে আসে। ইরা তো বসে আছে আর লজ্জা পেতে থাকে। এদিকে আকাশ শুয়ে আছে ইরার কোলে। ইরা মাথায় হাত বোলাতে থাকে। তখন আকাশ সবটা বলতে থাকে। সবটা শুনে ইরার চোখে পানি চলে আসে। একটা মানুষ যে কাউকে ভালোবাসলে এতটা কষ্ট করতে পারে তা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। আমি যে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না একটা মানুষও ছোটবেলার কিছু কাহিনীর জন্য এরকমভাবে কারোর জন্য অপেক্ষা করতে পারে। সে যাই হোক, অবশেষে আমাদের মিলন তো হলো, তা তো হলেই। এখন চলো আমরা নিজেদের মুহূর্তটা অনুভব করি। চলো তাহলে। এরপর ওদের মধ্যে আবার সেকেন্ড বাসরাত শুরু হতে থাকে। পরের দিন সকালবেলায়, আচ্ছা আমরা হোটেলে না থেকে এই কয়টা দিন তোমার বাড়িতে তো থাকতে পারি, কেননা ওই হোটেলে তো অনেক ডলার ভাড়া হয়ে গেছে। ওটা আমারই হোটেল, সেজন্য ভাড়া নিয়ে তোমাকে বিন্দুমাত্র ভাবতে হবে না। কি বলছো তুমি? ওই হোটেলটাও তোমার? আমার আরও কি কি আছে সবই তুমি জানতে পারবে আস্তে আস্তে। তাহলে চলো আমরা হোটেলে এসে সবকিছু নিয়ে আসি আর এখানে আরও কয়টা দিন থাকি। কিন্তু তোমার বান্ধবী ওরা কি করবে? ওদের আমি চলে যেতে বলবো আর আমরা দুজন কয়েকদিন থাকবো এখানে। ঠিক আছে, যেমনটা বলবে। এরপর ইরা হোটেলে এসে ওদের কিছু একটা বলে বুঝিয়ে পাঠিয়ে দেয় দেশে। এরপর ইরার আকাশ ওদের বাড়িতে আরও 10 দিন থাকতে থাকে। তবে এই 10টা দিন ওরা এত আনন্দ করে যা ইরার সারা জীবন মনে রাখার মতো। যেদিন ওরা সেখান থেকে চলে আসবে তখন ইরা আকাশের বুকে শুয়েছিল আর কথা বলতে থাকে। একটা কথা বলো তো। কি কথা? তুমি যখন সবই জানতে তখন আমাকে কেন বললে না? বললে তো আমি তোমার সাথে এরকমভাবে খারাপ ব্যবহার করতাম না। সে তুমি করতেই পারো, তাছাড়া এখন যে ভালোবাসা দিচ্ছ সেটা এত কিছুর কাছে এমনিতেও হার মেনে যাবে। আচ্ছা তোমার পরিচয় কি শুধু ভাইয়াই জানতো? কেননা আমি তোমাদের দেশে যাওয়ার পরে তোমার ভাইয়ার সাথে পরিচয় হয়। তাছাড়া তোমার ভাই নিজেও জানে না আমার এত কিছু আছে। বুঝতে পারছি, তবে চিন্তা করো না, এত বছরের কষ্টগুলো তোমাকে এত তাড়াতাড়ি ভুলে দেব যা তুমি কল্পনা করতে পারবে না। কি করে সেটা তুমি দেখতেই পারবে। এখন চলো আমরা কিছু শপিং করে বাবা মা আর ভাইয়ের জন্য নিয়ে যাব। ঠিক আছে চলো তাহলে। এরপর ওরা দুজনে শপিংয়ে যায়। ওখান থেকে অনেক কিছু কিনে ওরা রেডি হয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে ওরা নিজেদের জন্য আলাদা করে কেবিন নেয় বিমানের জন্য। ওরা ওখানে সময় কাটাতে থাকে। এরপর চলে আসে ইরাতের বাসায়। এদিকে ইরার বাবা মা আর আবির ওদের দেখে তো অনেক বেশি খুশি হয়। কেমন আছিস তুই? আর আকাশ তুমি কেমন আছো? ঠিক আছো তো? আকাশ তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? সাইডে বলতেছি। ওরা তো সাইডে যায়। এদিকে ইরাকে এত খুশি ওর বাবা মা আগে কখনো দেখেনি, সেজন্য জিজ্ঞাসা করলো। ইরা মোটামুটি হালকা করে কিছু কথা ওনাদের বলে দেয় যেন ওনারা মোটামুটি কিছু ধারণা নিতে পারে সেজন্য। এদিকে আবির আর আকাশের কথা শেষ। কিরে তোর আবার কি কথা বললি? ও কিছু না। আকাশ আর ইরা তাহলে তোমরা রুমে এসে ফ্রেশ হয়ে নাও, তাহলে আমি অফিস যাচ্ছি। আর ইরা তুইও তাহলে আকাশ কিনা অফিসে চলে যা। এটা কেমন কথা? ওরা এসেছে মাত্র আর তুই ওদেরকে অফিস যেতে বললি? কি করব, অনেক কাজ তো যে পড়ে আছে। তাছাড়া ওরা দুজনে আসলে অনেক কাজ সহজ হয়ে যাবে। তা তুমি যাবে তো অফিসে? যাব, তবে কর্মচারী হয়ে। কিন্তু কেন? আমি তোমাদের কোম্পানিতে যেমন ছিলাম তেমনই চাইতে থাকবো। এখন হুট করেই আমার এত উন্নতি দেখলে সবাই ভেবে নিবে তোমাকে বিয়ে করে সবটা হাতিয়ে নিয়েছি। কে কি ভাবলো তা জেনে আমাদের কি কাজ আছে বলো? ঠিক আছে, কিন্তু তোমার বান্ধবী? ওদের আমি আজকের পর থেকে অফিসে আসার জন্য নিষেধ করে দেব। তাহলে ওরা চলবে কি করে? এই যে ওরা কেউ এতটা গরিব না যে চাকরি না করলে খেতে পারবে না, তা তো বুঝলাম। তাছাড়া তোমাকে তো বলেছিলাম আমি ওদের কেন চাকরিতে রেখেছিলাম। জানি আমি বলতে চেয়েছি হুট করে এভাবে বলে দিলে ওরা তো অনেক কিছু জানতে চাইবে, তখন সেসব আমার উপর তুমি ছেড়ে দাও। ঠিক আছে, দিলাম ছেড়ে। এখন চল অফিসে যাই। এরপর ওরা অফিসে আসে। এদিকে এরা আগের মতো আকাশের সাথে খারাপ ব্যবহার করছে না দেখে নিহা বলে ওঠে, যাও আকাশ আমাদের জন্য কফি নিয়ে এসো। জি ম্যাম যাচ্ছি। দাঁড়াও আকাশ, তোমাকে কোথাও যেতে হবে না। যারা কফি খেতে ইচ্ছে করবে সে এসে বানিয়ে খাবে। তাছাড়া আকাশ তোদের কথা কেন শুনবে?
আর তোদেরও কাল থেকে অফিস আসতে হবে না। কি বলছিস এগুলো তুই? আমি ঠিকই বলছি, তোদের আর আসতে হবে না। বুঝলাম না, আমেরিকার ছেলেটা কি এমন করলো যে তুই এখন ওকে সাপোর্ট দিচ্ছিস? আচ্ছা, তোরা যে একই রুমে ছিলি, ওই ছেলে কি কোনো কিছু করেছে বা কোনো ছবি তুলে তোকে ব্ল্যাকমেল করতেছে? দেখ, আমরা তোর বান্ধবী, আমাদের বলতে পারিস, আমরা কিন্তু কিছুই মনে করব না। বললাম তো, কোনো কিছুই করব না, আর নাই তোদের করতে দেব। তাছাড়া তোদের তো এমনিতে কাজ আছে, সেজন্য নিজেদের কাজগুলো করার আগে আমি কি করব না করব তা নিয়ে এখন আর তোদের মোটেও ভাবতে হবে না। তোরা এখন যেতে পারিস। এদিকে ওরা দুজনে তো বের হয়ে আসে, সাথে ভাবতে থাকে কি থেকে কি হয়ে গেল, যে এরা এতটা পরিবর্তন হয়ে গেল তা নিয়ে। আপনারাও সেমভাবে বুঝতে পারছেন না কিভাবে এরা নিজেও এতটা পরিবর্তন হয়ে গেল। এদিকে রাতে আকাশ আর এরা বাসায় এসে ওদের দেখে বাকিরা তো সব অবাক হয়ে যায়। কি ব্যাপার এরা, আকাশে কিছু কি হয়েছে? না আম্মু ঠিক আছে। আচ্ছা, আমরা অনেক ক্লান্ত, রুমে ফ্রেশ হয়ে নিচে নামতেছি। এদিকে ওরা চলে যায়। এটা কি হলো, এরা তো চেঞ্জ হলো কি করে? আমি নিজেই তো তাই ভাবছি, কি থেকে কি হয়ে গেল। আমেরিকা এসে থেকে এরা তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেল। আমি তো সেটাই দেখতেছি। তা একটা কথা বলার ছিল। কি কথা আম্মু? আচ্ছা, আকাশের ব্যাপারে তো তুই কোনো কিছু আমাদেরকে জানালি না। আসলে আম্মু নিজেও আকাশের ব্যাপারে পুরো তথ্য জানি না। সে কি বা কোনো তথ্য জেনেই তুই কি করে পারলি নিজের বোনকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিলি? আসলে কয়েক বছর আগে আমরা যে একটা প্রজেক্ট পেয়েছি, আর ওই প্রজেক্টটা আমেরিকা থেকে একটা ছেলে এসে আমাদেরকে দিল, মনে আছে? মনে তো আছে, কিন্তু এটার সাথে সেই ছেলের সম্পর্ক কি? কেননা এটাই সেই ছেলে আকাশ। কি বলছিস তুই? আমি ঠিক বলছি বাবা। আর আমাদের এখানে যে সবচেয়ে বড় হোটেলটা আছে, ওই হোটেলের মালিক আকাশ নিজেই। কি বলিস? এত কিছু থাকা সত্ত্বেও ছেলেটা তাহলে আমাদের বাসায় কেন পড়ে আছে? আর এরার সাথে কেন কোম্পানিতে কাজ করতেছে তা কি একটু পরে বলবি আমাদের? কেননা আকাশ এরাকে পছন্দ করে, সেজন্য নিজেই এরাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি ছেলেটা আসলেই অনেক ভালো, কোনো বাজে নেশা থেকে শুরু করে কোনো রকম বদ অভ্যাস নেই ছেলেটার। সেজন্য আমি রাজি হয়ে গেলাম। তাছাড়া এরার এখনকার হাবভাব দেখে মনে হচ্ছে ও অনেক কিছুই জানে। আমারও সেম মনে হচ্ছে, নয়তো আমেরিকায় এসে ও এতদিন আকাশের সাথে থাকার তো কথা না। তার উপর আজকের কথা শুনে মনে হলো ওদের মধ্যে কিছুটা একটা হয়েছে, যার জন্য ওরা এরকম করতেছে। সে যাই হোক, ওরা যদি সুখী হয় তাহলে আমাদের জন্য তো ভালো হয়। আমার মেয়ে সুখী হলে এটা তো আমাদের জন্য ভালো। আচ্ছা, ওরা চলে আসতেছে, সবাই চুপ থাক। এদিকে ওরা নিচে নেমে আসে, এসে দুজনেই খেতে বসে যায়। এদিকে এরা অবাক করিয়ে দিয়ে আকাশকে নিজের হাতে খাইয়ে দিতে থাকে। এতে বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিজে অবাক হয়। একটু পরে ওরা খাবার খেয়ে নেয়। এরা, তুই ঠিক আছিস তো? আমার আবার কি হয়েছে? আমি তো ঠিকই আছি, দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা, আব্বু যে কথা বলার জন্য এসেছে, আমি এখানে আর 2-3 মাস থাকবো। তুই কি আলাদা থাকবি? আমাদের এত বড় বাড়ি থাকতে তুই বাইরে কেন থাকবি? আমি এদেশেই থাকবো না। তাহলে থাকবি কোথায়? কোথায় আবার? আকাশের সাথে আমেরিকার বাড়িতে? তুই কি ওর বাড়িতে গিয়েছিস? ও, আমার হাজবেন্ড, ওর সাথে তো যেতেই পারি আমি যে কোনো জায়গায়। তুমি চুপ করে আছো কেন? আব্বু, এরা কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া আমি ওর হাজবেন্ড, ওর সব দায়িত্ব এখন আমারই। কিন্তু তুমি আমেরিকা কি করো তা তো আমরা কিছুই জানি না। না, তোমার বাসা তো কিছুই দেখিনি, আর পরিচয় তো ঠিকমতো জানি। আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে এনেছি। এই ভিডিও আপনারা 3 জন মিলে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাই এরা, ও দেখুক আমাদের সাথে ভিডিওটা। আব্বু আম্মু, আমি দেখে কি করব? কারণ এই ভিডিওটা আমি আর আকাশ দুজন মিলেই করেছি, সেজন্য আমার কোনো কিছু দেখা লাগবে না। কিন্তু তোমরা এটা জেনে রাখো, আমি কিন্তু ওর এই বাড়ি গাড়ি অফিস দেখে কিন্তু আমি পরিবর্তন হইনি। আকাশ, এটা কি সত্যি বলছে? একদম সত্যি বলেছে। এরপর ওরা চলে যায় রুমে, আর এদিকে আবির আর ওর বাবা মা মিলে ভিডিও দেখতে থাকে আর বারবার অবাক হতে থাকে। কেননা এত কিছু যে আকাশের থাকবে তা তো ওনারা বুঝতেও পারেনি। পরের দিন সকালবেলায় এরা, তো তাড়াতাড়ি রান্নাঘরে কেন? রান্নাঘরে মানুষ কেন আসে তাতে কি তুমি জানো না? তা আমি জানি, কিন্তু এতগুলো বছরও তো তোকে কখনো রান্নাঘরে আসতে দেখিনি। কি করব, আকাশের জন্য নাস্তা বানাবো, কিন্তু উঠতে লেট হয়ে গেছে। সমস্যা নেই, ও এখনো ঘুমাচ্ছে, ততক্ষণে আমার নাস্তা বানানো হয়ে যাবে। তা কি বানাবে এখন? দেখি কি বানানো যায়। এদিকে এরা ওর রান্নার কাজ করতে থাকে, অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে নেয়। তখন ওর মোবাইলে কল আসে, কল রিসিভ করে নিচে নামে। ওকে এইভাবে আসতে দেখে, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? আমাকে দেশে ফিরতে হবে একবার। কি বলো, এত তাড়াতাড়ি করে যাবে? কিছু কি হয়েছে? তেমন কিছু হয়নি, শুধু 3 দিনের জন্য যেতে হবে।
আমি যাবো তাহলে তোমার সাথে? বাবা মাকে একা ফেলে যাবে? তাতে কি, একদিন তো ওনাদের ছেড়ে যাবই, সেজন্য এখন একটু একটু করে অভ্যাস করে নিই। কিন্তু তোমার তো লেট হবে মনে হচ্ছে। তুমি শুধু 30 মিনিট অপেক্ষা করো, আমি ততক্ষণে সবটা গুছিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে হেলিকপ্টার আনার ব্যবস্থা করছি। এদিকে এরা রুমে যায়। আকাশ ততক্ষণে নাস্তা করে নেয় আর ইরার বাবা মাকে সবটা জানিয়ে দেয়। কিন্তু কি কারণে যাচ্ছে তা এখনো বলেনি। কিছুক্ষণ পরে এরা নিচে ওর বাবা মাকে বলে বেরিয়ে পড়ে। এরপর হেলিকপ্টারে করে এয়ারপোর্টে আর ওখান থেকে বিমান নিয়ে চলে আসে আমেরিকায়। আবার ওখান থেকে হেলিকপ্টারে করে আবার আকাশ ওর নিজের বাসার সামনে এসে নামে। ওখান থেকে নামলেই সিকিউরিটিগুলো আকাশের সামনে আসে। কি করে হলো এইসব আমরা বুঝতে পারিনি। সবকিছু তো ঠিক ছিল, কিন্তু গতকাল মনে হয়েছিল কেউ তো ঢুকছে, কিন্তু ওখানে এতগুলো লোকের ভিড়ে আমরা বের করব কি করে? আচ্ছা, আমাকে আগে সব ভিডিওগুলো দেখাও। তুমি কি শুরু করলা? আগে ফ্রেশ হবে, তারপর তো বাকি কাজ। স্যার, ম্যাম কিন্তু ঠিকই বলেছে, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, তারপর আমরা এই বিষয় দেখতেছি। আমার তো রাজীব আর রিয়াজকে সন্দেহ হচ্ছে। এই কাজটা ওরাই করতে পারে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু ওরা যদি সত্যি সত্যি এখানে এসে থাকে তাহলে তো আমাদের জন্যই ভালো হবে, কেননা ওদের খুঁজতে হবে না আলাদাভাবে। এমনিতে ওদের খুঁজে বের করতে এতটা সময় লাগে কেন? তোমাদের বলেছি যা কিছু হয়ে যাক না কেন, তোমরা কিন্তু ওদের খুঁজে বের করো। দেশে এত প্রশাসনিক লোক, তাদের মধ্যে কেউ কি পারছে না? কি করব, ওদের সিম থেকে শুরু করে ওরা কোনো কিছুই ঠিকমতো ইউজ করছে না, সেজন্য একটু মুশকিল হয়ে গেল। ঠিক আছে, একটা কাজ করো। কি কাজ করতে হবে? আমি একটা ঠিকানা দিচ্ছি, এই ঠিকানায় যাকেই পাবে নিয়ে আসবে। কিন্তু এই ঠিকানা তো জানি আমি। তোমাদের কোনো সমস্যা হলে আমার পরিচয় দিও। তোমরা তাহলে যাও, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে স্যার, তাই হবে। এদিকে ওরা যায় ওই ঠিকানায়। মোটামুটি কিছু লোককে খুঁজে পায় আর ওদের নিয়ে আসা হয়। স্যার, ওদের নিয়ে এসেছে। যাক, ভালো করেছ। এবার ওদের মুখ থেকে সত্যি কথাটা বের করার চেষ্টা করো, তাহলেই হবে। ঠিক আছে, তাই হবে। এবার সিকিউরিটিগুলো ওদেরকে নিয়ে বের হয়। এদিকে আকাশ এরা বসে আছে। তখন এরা প্রশ্ন করে জানতে চায় ব্যাপারটা কি হয়েছে। আমি এখানে না থাকতে কেউ একজন আমার কোন একটা অফিসে বা বাড়িতে বোমা লাগিয়েছে, কিন্তু আমার বাড়িতে বোমা বের করার যন্ত্র লাগানো আছে, সেজন্য খুব সহজেই তা বের করতে পারি। কিন্তু বোমা লাগিয়েছে কে তা শুধু খুঁজে বের করতে হবে। তা তুমি তো জানো কারা ওরা, তাহলে সরাসরি ওদের কেন ধরছ না? উপযুক্ত প্রমাণ ছাড়া ওদের আইনের আওতায় কোনো সাজা দিতে পারবো না, সেজন্য আমাকে নতুন পথ খুঁজতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই দেশে তোমার কি শুধু ব্যবসা আছে নাকি আরো অনেক কিছু আসে? তা তো বললা না। ব্যবসা তো আছে, এর বাইরে আমার পাওয়ার সম্পর্কে তুমি এখনো কোনো কিছু জানো না। যখন জানি না এখন তুমি বলো, জানতে পারবে সবই। আপাতত খুঁজে বের করি। ওর বাবা ছেলে আমার ক্ষতি করে যাচ্ছে, ওদের উপযুক্ত প্রমাণ হলে সাজা দিতে পারতাম। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? ওদের গোপনে তো মেরে ফেলতে পারো। এটা অবশ্য মন্দ বলনি, কিন্তু এটার জন্য সময় লাগবে অনেক বেশি। সে লাগুক সময়, তোমার প্রমাণ জোগাড় করতে যদি সময় লাগে তাহলে আমি যেভাবে বলেছি সেভাবে করে নাও। ঠিক আছে, তাই হবে। এদিকে আকাশ আরো লোক লাগিয়ে দেয়। এদিকে এরা ওর বাবা মা আর আবিরকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, তাহলে আমরা বরং 1 থেকে 2 দিনের জন্য আসছি আমেরিকায়। তাহলে তো ভালোই হয়, কিন্তু ব্যবসা কে দেখবে? ম্যানেজারকে বলে যাব দেখে রাখার জন্য। ঠিক আছে, তোমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে জানিও, আর কখন নামবে তা বলে দিও। আমি আর আকাশ সময় করে বলে দিব। আচ্ছা ঠিক আছে। এদিকে এরা পরে ব্যাপারটা আকাশকে জানায়। এটা তুমি কি করলে? কেন, কি করলাম আকাশ? ওনাদের যদি কোনো বিপদ হয় তখন কি করবে? তেমন কিছু হবে না। তাছাড়া ওরা বাবা ছেলে তো এমনিতেই লুকিয়ে আছে, ওদের কি সাহস হবে আমাদের উপর হামলা করার? তাছাড়া ওরা তো খোঁজই পাবে না। এখানে বলা যায় না কখন কি হয়ে যায়, তো সাবধানে থাকতে হবে আমাদের। আচ্ছা, তাই হবে। তা ওনারা আসবে কখন? বললো 2 দিন পরে জানাবে। ওদের সাথে কথা হলে আমাকে জানিয়ে দিও। এইদিকে 2 দিন পর রাজীব আর রিয়াজ বসে আছে, কেননা ওদের খোঁজার জন্য আকাশ তো লোক লাগিয়ে দিয়েছে। সেজন্য ওরা লুকিয়ে আছে একটা আইল্যান্ডে। আব্বু, কতদিন আমরা এভাবে লুকিয়ে থাকবো? লুকিয়ে না থাকলে আর কি করব? আকাশের ক্ষমতা আছে, আমাদেরকে তো পেরে উঠবে না কোনোভাবে। কিন্তু তাহলে উপায় কি আব্বু? আমার কাছে একটা খবর আছে। কি খবর? কথা হলো কানে কানে বলি, নয়তো বাইরে কেউ শুনলে পরে আমাদের জন্যই বিপদ হবে। আব্বু বলো, কি বলতে চাও? এরপর রাজীব সব কথাগুলো রিয়াজকে বলে। রিয়াজ সবটা শোনার পরে, তুমি এত সব তথ্য পাও কোথা থেকে? তথ্য বলে আসে না, সেটাকে জোগাড় করে নিতে হয়। এখন শুধু অপেক্ষা করতে হবে কখন ওরা আসে। ঠিক আছে আব্বু। অন্যদিকে তানু আর নেহার সাথে রকি আর রবি ওরা একসাথে হয়।
আচ্ছা, ইরা আর আকাশের মধ্যে এত মায়া আর ভালোবাসা কোথা থেকে আসলো? সেটাই তো প্রশ্ন। আচ্ছা, আঙ্কেল আন্টির সাথে দেখা করি, ওনারা হয়তো জানবে। সেটাই ভালো হবে। এরপর ওরা চারজন মিলে আসে ইরার বাবা মার সাথে কথা বলার জন্য। তখন ওনারা সব কথাই বলল। সবটা শুনে ওরা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলেন আন্টি, এত কিছু হয়ে গেল আর আমরা জানতে পারলাম না? তা তো আমি জানি না। তাছাড়া আমরা কালকে যাব আমেরিকায়। যদি তোমরা যেতে চাও তাহলে আমাদের সাথে যেতে পারো। ঠিক আছে আন্টি, আমরা তাহলে কালকে আপনাদের সাথে আসতেছি। এদিকে ওনারা যেতে থাকে। এদিকে আকাশ ইরা কিছুই জানায়নি, কেননা এরা ভুলে গিয়েছিল সে সব কথা জানাতে। এদিকে যাও মনে পড়ল, তখন ইরা নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর সাথে 5 জন সিকিউরিটি নিয়ে। এদিকে ওরা এয়ারপোর্ট থেকে বের হলে এরা ওর বাবা মা আর বান্ধবীদের সাথে কথা বলে গাড়িতে ওঠে। কিছু দূর আসার পর কথাটা আকাশকে জানায়। তুমি কি পাগল? এখন আমাকে জানাচ্ছ, তারপর সিকিউরিটি না নিয়ে চলে গেলে? এয়ারপোর্টে যাওয়ার আগে আমাকে একবার তো বলতে পারতে। আরে আরে রাখছো কেন? আমি তো ভুলে গেছি। তাছাড়া চিন্তা করো না, 1 ঘন্টা ভেতরে চলে আসবো। এদিকে কল কেটে এরা তো গল্প করতে থাকে। 2 ঘন্টা পর হয়ে গেল, কিন্তু এখন এরা এলো না। সেজন্য নাম্বারে কল দেয়, কিন্তু কোনো কাজ হলো না। তখন বুঝতে বাকি রইল না, সেজন্য অনেক লোককে কল দিতে থাকে। আর কিছু কিছু জায়গায় লোকেশন জেনে হেলিকপ্টার করে অনেক সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে, কেননা আজকে রাজীব আর রিয়াজের কাহিনী শেষ করে আসবে সেজন্য। এদিকে ওরা সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। স্যার, আপনি কি করে জানেন ওরা এখানে আছে? সে তোমাদের ভাবতে হবে না। তোমরা শুধু এটা চিন্তা করো কি করে ওদের মারবে। তবে সাবধান, ভিতরে কিন্তু আমার মেহমান আছে, ওদের যেন কোনো ক্ষতি না হয়। চিন্তা করবে না, আমরা ওনাদের কোনো ক্ষতি হতে দিব না। এদিকে ওরা একে একে ভিতরে যাচ্ছে আর রিয়াজের লোকদের মারতে থাকে। টানা 1 ঘন্টা পরে ওরা সবাই মেরে রিয়াজ আর রাজীবকে খুঁজে ফেলে, সাথে ইরা সহ বাকিদেরও। তুমি এসেছো আকাশ? সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে, যে যা হওয়ার হয়েছে। এখন এই নিয়ে আর আফসোস করার মতো কিছু হয়নি। সিকিউরিটি, তোমরা ওদের থেকে বাইরে হেলিকপ্টার করে আমাদের বাসায় নিয়ে যাও। আর তুমি কি করবে? আমি এদের বাবা ছেলের কাহিনী শেষ করে তারপর আসতেছি। আমার যে ভয় হচ্ছে। ভয় পেও না, আমার কিছুই হবে না। তুমি তাহলে ওদের সাথে যাও। এরপর ওখান থেকে কিছু সিকিউরিটি হেলিকপ্টারে করে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে রাজীব আর রিয়াজকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। আকাশ, আমাদের ছেড়ে দে, আমরা কথা দিচ্ছি আর কখনো তোর পরিবারের দিকে আমরা তাকাবো না। সেজন্য তো এখানে বেঁধে রেখেছে, যেন তোরা কোনো কিছুই করতে না পারিস। ভেবেছিলাম তোমাদের বাঁচতে দিব, কিন্তু তোরা তো আমার জানের দিকে হাত বাড়িয়েছিস। তোদের আমি বাঁচিয়ে রাখতে তো পারবো না। তোরা এই পুরো আইল্যান্ডে বোমা লাগিয়ে দে, আর 2টা বোমা এদের শরীরে বেঁধে রাখ। আমরা এখান থেকে যাওয়া মাত্রই ওদের এই বোমা দিয়ে মেরে ফেলবো। এইদিকে তাই করা হলো। ওদের বোমা দিয়ে মেরে ফেলা হলো, সাথে সাথে আইল্যান্ডের পুরো কিছুই ধ্বংস করে দেওয়া হলো। ওখান থেকে যখন সবাই বাসায় ফিরে, তখন ইরা আকাশকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সত্যি আমি তোমাকে না বলে আর কোনো কাজ করব না। চিন্তা করো না, যাদের নিয়ে ভয় ছিল তারা এখন আর কেউ জীবিত নেই। কিন্তু আকাশ, এতে তোমার জেল হবে। তোমরা তো জানো না আমাকে জেলে নিয়ে যাবে। এরকম লোক এখনো পর্যন্ত তৈরি হয়নি। তাছাড়া আমার সমতুল্য কেউ নেই। এই দেশের প্রধান পর্যন্ত আমার সাথে কথা বলতে ভয় পায়, সেখানে আমাকে নিয়ে যাবে এরকম সাহস নেই কারোর। তারপর ভয় হচ্ছে? ভয়ের কিছু নেই। তা আপনারা সবাই তো এতক্ষণে তো বাড়িটা দেখলেনই, তাই এবার বলেন বাড়িটা কেমন লাগলো? নেহা বলল, এই কথা বলে লজ্জা দিয়েন না। সত্যি ভাইয়া, পুরনো কথা বলে অপমান করিয়েন না। তাছাড়া এরা তো কম করেনি, কিন্তু হঠাৎ কি করে বদলে গেল তা কিছুই বুঝতে পারছি না। তোদের বুঝতে হবে না। তবে এতটুকু জেনে রাখ, ছোটবেলায় যে ফকির ছেলেটাকে আমি মিস করে সব ফকিনি মার্কা ছেলেকে আমি দেখতে পেতাম, আকাশী হচ্ছে সে ছেলেটি। আর ওর জন্যই আমি এতগুলো বছর অহংকারী ছিলাম। তো আমার বন্ধুর অহংকারী বোন। এই গল্পে রিয়াজ আর রাজীব আজ ও মারা যাবে না, ওরা বেঁচে যাবে কোনোভাবে। সেসব রহস্য এই গল্পের বাকি কাহিনী আপনারা সিজন 3 এর মধ্যে জানতে পারবেন। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফিজ সবাইকে। দেখা হবে পরবর্তী গল্পে।